প্রধানমন্ত্রী বলেছিলেন আপ কি বার 400 পার, ঠিক আছে, কিন্তু উনিও তো বলেছিলেন 42-এ 42 পাবো। সেখানে যখন 22টা পেয়েছিলেন তখন কি হয়েছিল? উনি রিজাইন করেছিলেন না ওনাকে কেউ রিজাইন করতে বলেছিল? পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। ইন্ডি জোটকে যদি ছেড়ে দেওয়া হয় উনি কি করবেন? খুব বেশি হলে 3 মাস 4 মাস চালাতে পারবেন, কারণ ইন্ডি জোটের অন্তত 10 জন নেতা আছেন, তারা সর্বক্ষমতা সম্পন্ন প্রধানমন্ত্রী নিজেরা না হলে তারা উল্টে দেবেন। তো ভারতবর্ষকে তাহলে আবার আরেকটা ইলেকশনের দিকে ঠেলে দেবেন, তার দায়টা ওনাকে নিতে হবে। কিন্তু যার প্রধান দল 241টা সিট নিয়ে বিজেপি, 272 হচ্ছে তোমার ম্যাজিক ফিগার, সেখানে কংগ্রেস বোধহয় ওই 100-র মতো আছে, 99 আছে, ওই একটাতে আটকে গেল আর কি, 99-এ আছে। সেই কংগ্রেস হচ্ছে বৃহত্তম দল, তার সঙ্গে 50টা দল, মানে এখনও আরও তো ওদের কিছু নিতে হবে, না হলে ওরা 272-এর ম্যাজিক ফিগারে উঠবে না। তো খিচুড়ি দল কি এনডিএ না তোমার ইন্ডিয়া? সিপিএমের একটা নতুন নামকরণ করেছে, সেটা হচ্ছে ভোট কাটুয়া। ওরা হচ্ছে ভোট কাটুয়া পার্টি। 5 বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, যিনি বহরমপুরের ভূমিপুত্র, তিনি হেরে গেলেন। আর বাংলা বলতে না পারা ইউসুফ পাঠান, অন্য রাজ্য থেকে সুদূর গুজরাট থেকে আসা এক ভদ্রলোক, তিনি জিতে গেলেন। এটা তো এবং যে ইউসুফ পাঠানের কিন্তু রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। সুপ্রিম কোর্ট বছরের পর বছর ধরে এটা ফেলে রাখছে। কেন রাখছে? কারণ ওদের কাছে এর প্রায়োরিটি নেই। আজকে যদি সুপ্রিম কোর্টের জজেদের মাইনেটা আটকে যেত যতদিন অবধি এটা না সেটেল হবে, আমি তোমাকে কথা দিচ্ছি সকাল বিকেল দুবেলা করে একদিনে ওরা রায় দিয়ে দিত। এইবারে তুমি সেটিংয়ের কথা বলছো, কিন্তু বলো তো দেখি, পশ্চিমবঙ্গে তৃণমূলকে সিট নিজেদের বিলিয়ে দিয়ে নিঃশেষ হয়ে যাওয়া, এটা কি প্রধান বিরোধী দল বিজেপির কাণ্ডারির কোনো লাভ হতে পারে? যে বড় কথা হচ্ছে, আমি তো ওনাকে বাংলার মুখ্যমন্ত্রী বলে স্বীকারই করতে পারি না। আমার যদি কোনো ক্ষমতা থাকতো আমি ওকে বাংলার মুখ্যমন্ত্রী মানতাম না, কারণ কনস্টিটিউশন অনুযায়ী, আমাদের সংবিধান অনুযায়ী উনি জিতে যে শপথ নিয়েছেন সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে। এবং উনি বা ওনার দল, এমনকি এখন প্রশাসনের লোকেরাও আরম্ভ করেছে ওনাকে বাংলার মুখ্যমন্ত্রী বলতে। আর উনি এবং ওনার দল স্লোগান দেয় জয় বাংলা, যেটা একটা বিদেশি রাষ্ট্রের স্লোগান। পশ্চিমবঙ্গের মানুষ মনে করেছে যে তৃণমূলকে ওভারওয়েলমিং মেজরিটিতে জেতাতে হবে। বিজেপির গতবারের থেকেও আসন কিছু কমেছে, আর পরিবর্তন তো হয়ই। আর কংগ্রেসের রক্তক্ষরণ পশ্চিমবঙ্গে অব্যাহত। তো এতে গণতন্ত্রের যে জয় লক্ষিত হচ্ছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, 1 নম্বর কথা। দ্বিতীয় হচ্ছে, মানুষকে কিন্তু এটা আমাদের দেশের গণতন্ত্রের একটা খুব, মানে কি বলবো, একটা ড্রব্যাক, একটা ত্রুটি, যে মানুষ ভাবেন ভোট দেওয়াটা তাদের পবিত্র কর্তব্য, কিন্তু যাকে ভোট দিলেন বা যাকে জেতালেন তিনি কতটা সার্থকভাবে তার দায়িত্ব পালন করছেন এ বিষয়ে মানুষের যে প্রত্যক্ষ সঠিক অ্যানালিসিস, সেটা বিভিন্ন এর আগেও দেখা যায়নি। তার কারণ হচ্ছে কি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা আমি বলছি, তুমি এখানকার কথাই জিজ্ঞেস করলে বলে, যে এখানে মানুষ ভোট দেয় সিম্বলে। এখানে কিন্তু মানুষ কোনো নীতি বা কিছু অন্য কোনো কিছুর ওপরে ভোট দেয় না, সিম্বলে ভোট দেয়। যেই জন্য এখানকার না, প্রার্থী এখানে ফ্যাক্টর নয়। যে দেখো, পশ্চিমবঙ্গের মানুষকে এতটা অশিক্ষিত ভাবার কারণ নেই যে তারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ভোট দেবে। তারা পরিষ্কার জানেন যে বিজেপির, মানে রাজ্যের যে মুখ্য যিনি প্রচারক ছিলেন, লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী মহাশয়,
তিনি কিন্তু ওপেনলি কমিট করেছিলেন যে ওই লক্ষ্মীর ভাণ্ডার নাকি 3,000 টাকা করে দেবে বিজেপি জিতলে, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে অন্নপূর্ণা যোজনা, যেখানে পশ্চিমবঙ্গের থেকে অনেক বেশি দেওয়া হয় বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যও আছে, সেখানেও কিন্তু বিজেপির ভরাডুবি হয়েছে। সুতরাং সব রাজ্যে যে এই ভাতা বলো বা টাকা দিয়ে দেওয়া বলো, এগুলোই যে কারণ, এটা অনেকে বলছেন, অনেক রাজনৈতিক বিশ্লেষকও বলছেন। আমার কিন্তু মনে হয় না। এটা হয়তো কিছু একটা স্মল, কিছু একটা পার্সেন্টেজের মধ্যে কারণ হতে পারে, সেটা খুব ইনসিগনিফিক্যান্ট। মোদির গ্যারান্টি যে বাংলায় কাজ দেয়নি, এটা তো বলার কোনো অপেক্ষা রাখে না। বাংলার মানুষ ওনার গ্যারান্টিতে বিশ্বাস রাখেন, এটা মানতেই হবে, সব মানুষ রাখেন। আর তুমি আরেকটা বললে যে বিজেপির সাংগঠনিক শক্তি। তোমাকে আমি একটা কথা বলি, সাংগঠনিক শক্তি বিশেষ করে বুথ লেভেলে তো দরকারই, কিন্তু 2011 সালে যখন তৃণমূল কংগ্রেস তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধিনায়কত্বে পশ্চিমবঙ্গে বামফ্রন্টের 34 বছরের শাসনের অবসান ঘটায়, তখনও কিন্তু পশ্চিমবঙ্গের বহু বুথে তৃণমূল কংগ্রেস তাদের এজেন্ট বসাতে পারেনি। তো জনসাধারণ যদি চায় তাহলে অনেক কিছুই করতে পারে, তবে সাংগঠনিক যে ব্যাপারটা সেটা একটা ফ্যাক্টর, কিন্তু সেটাই মেইন ফ্যাক্টর নয়। সেগুলোর যে দীর্ঘসূত্রিতা, তার আমি অ্যাডমিনিস্ট্রেশনে থাকার সুযোগে আমার সে অভিজ্ঞতা হয়েছে যে সরকারি অ্যাডমিনিস্ট্রেশন কীরকম দীর্ঘসূত্রিতায় চলে। কিন্তু এই যে এজেন্সিগুলোর দীর্ঘসূত্রিতা, সেটা এরকম মনে হচ্ছে যেন অনন্তকাল চলবে এরকম। হ্যাঁ হ্যাঁ, চলছে। এইবারে এগুলো যদি ঠিক মতো জাস্টিস না দেওয়া যায়, তোমার একটা দেখো, আমাদের জুডিশিয়ারিতে একটা কথাই আছে, জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড। যেমন একজন লোককে অনন্তকাল ধরে তুমি খালি বিচারের নামে জেলে ফেলে রাখলে, সেটাও ইনজাস্টিস। আবার কাউকে তুমি তার তদন্ত শেষ করছো না অনাদিকাল ধরে, সেটাও ইনজাস্টিস। কিন্তু একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, এখানে কিন্তু রাজনৈতিক ফয়দা নেওয়ার ব্যাপারটাই বেশি, সেই প্রচারের ব্যাপারটা থাকছে। কেন বলো তো? তার কারণ হচ্ছে এতে কিন্তু যে রিসিভিং এন্ডে তোমরা দিতে চাইছো কেন্দ্রীয় সরকারকে, সেটা তুমি দিতে পারো না। কারণ 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 দাঁড়াও, কারণ ওটা আগে শেষ করি, তাহলেই তোমার তথ্যটাও আসবে। সেটা হচ্ছে যে তুমি যদি বলো যে কেন্দ্রীয় সরকারের আদেশে হচ্ছে, এই যে এজেন্সিগুলো, এই এজেন্সিগুলো কিন্তু কেন্দ্রীয় সরকারের আদেশে বা কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে এই তদন্তগুলো করছে না, করছে কোর্টের তত্ত্বাবধানে। তুমি বলো তো দেখি যে কোর্ট আজকে পশ্চিমবঙ্গ সরকারের, যেখানে হাইকোর্ট অবধি সমস্ত জায়গায় ইমিডিয়েটলি তার কর্মচারী এবং যারা অবসরপ্রাপ্ত তাদেরকে দিয়ে দিতে বলেছে সরকারি কর্মচারীদের, সুপ্রিম কোর্ট বছরের পর বছর ধরে এটা ফেলে রাখছে। কেন রাখছে? কারণ ওদের কাছে এর প্রায়োরিটি নেই। আজকে যদি সুপ্রিম কোর্টের জজেদের মাইনেটা আটকে যেত যতদিন অবধি এটা না সেটেল হবে, আমি তোমাকে কথা দিচ্ছি সকাল বিকেল দুবেলা করে একদিনে ওরা রায় দিয়ে দিত। ভারতবর্ষের মানুষ যদি এরকম করেন, তাহলে তার গণতন্ত্রের অবস্থাও এরকম হবে। যেমন মানুষ তার গণতন্ত্র তেমন হবে। এটা তো মানুষের শাসন। এগুলো তোমাকে মাথায় রাখতে হবে। কোনো একটা রাজনৈতিক দল হয়তো কিছু প্রোপাগান্ডা করে সাময়িক কিছু অ্যাডভান্টেজ পেতে পারে, ডিসঅ্যাডভান্টেজ পেতে পারে, কিন্তু এগুলো হচ্ছে ঘটনা। তোমার হাতে শাসনভার আছে মানে তুমি যাই করো তাই করতে পারো, সেটা তো হয় না। আমি একটা জিনিস বলি, মুখ্যমন্ত্রী বলেছিলেন দুবার। একবার বলেছিলেন যে ওই যে সব এদের যখন চাকরি গেল ওই
সব এদের তোমার ইরেগুলারিটিসে ওই শিক্ষকদের প্যানেল বাতিল হলো। উনি বললেন আমি এই রায় মানি না। তারপরে যখন ওবিসি এর সার্টিফিকেট বাতিল হলো, উনি বললেন আমি এই রায় মানি না মানি না মানি না। দিজ আর ডেফিনেটলি কন্টেম্পট অফ কোর্ট। মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী যিনিই হন না কেন, তারা কেউই কিন্তু আইনের ঊর্ধ্বে নয়। কোনো কোর্টের, কোনো লয়ার ছেড়ে দাও, কোনো জজের, চিফ জাস্টিসের কোনো মানে কি বলবো ক্ষমতা নেই যে তাকে শোকজ করবে না, যে কন্টেম্পট অফ কোর্ট কেন হবে না, একটা চিঠি দেবে না। আমাদের জজেরাও যদি বিভিন্ন রকম ব্যক্তিগত সুবিধের জন্য রাজনৈতিক নেতাদেরকে মোর ইকুয়াল দ্যান আদার ইকুয়ালস করেন, সেখানে ডেমোক্রেসির যা অবস্থা হয়, এখানেও ডেমোক্রেসির সেই অবস্থা হচ্ছে। যারা বলছে সেটিংয়ের কথা, তাদের দেখো, আমি তোমাকে দেখিয়ে দেবো 6টা জায়গায় বামপন্থীরা, বিশেষ করে সিপিআইএম ইত্যাদি, তারা এমনভাবে ক্যাম্পেইন করেছে, এমনভাবে ভোট টেনেছে যাতে করে তৃণমূল দলের ক্যান্ডিডেটরা জিতে যায়। কিন্তু তারা কোথাও সেটিং করছে না। তাদের নেতা সীতারাম ইয়েচুরি এবং তৃণমূল সুপ্রিমো, তারা একসঙ্গে ইন্ডিয়া জোট যেদিন নাম পায়, যেদিন তৈরি হয়, সেদিন একসঙ্গে এক আসনে তারা বসেছিলেন। তাদের বক্তব্য হচ্ছে আমরা দিল্লিতে একসঙ্গে আছি, আমরা এখানে থাকবো না। তো সেটিংটা কাদের কোথায় হতে পারে? আমার যেমন বেনি তেমনি রবে, চুল ভিজাবো না, জলে নামবো, জল ছড়াবো, জল তো ছোবো না। এটা হচ্ছে কমিউনিস্ট আইডিওলজি। সেজন্য তোমাকে আমি একটা হিসেব বলতে পারি, সেটা হচ্ছে কি বলবো, মানে এরা শূন্য থেকে মহাশূন্যে যাচ্ছে, কিন্তু এদের শিক্ষা হবে না, কারণ এদের পার্টিটাই সেই জন্য হয়েছে। তো বলি যে এরা তোমার ওই 2019 সালে ওদের যে ভোট পড়েছিল, ওরা পেয়েছিল মানে আমি এটা বলছি কংগ্রেস আর সিপিএম মিলে, তখন জোট ছিল না, তারা 11.something% পেয়েছিল, আর 21-এ পেয়েছিল 8.something%, আর এইবারে জোট করেও তারা পেয়েছে 10.something। সুতরাং ওই 10%-এর আশেপাশে তারা উঠতে পারছে না। যার এবং আশ্চর্য হচ্ছে, আমি বিভিন্ন চ্যানেলও এবারে বলছিলাম যে এই চ্যানেলগুলো, সংবাদ মাধ্যম, প্রিন্ট মাধ্যমও, তাদের প্রচুর সাংবাদিক, আমি নাম করে কোনো চ্যানেল বলতে চাই না বা কোনো নিউজ পেপার বলতে চাই না, তারা হচ্ছে লেফট ইকোসিস্টেমের প্রোডাক্ট। এই লেফট ইকোসিস্টেম থেকে বেরিয়ে এসে তারা তাদের ওই লেফটিস্ট মেন্টালিটি, স্পেশালিটি, যেটা মানে আগমার্কা হচ্ছে ভারতবর্ষের, সেই তাসখান থেকে যখন শুরু হয়েছিল কমিউনিস্ট পার্টি, তো তারা সেটাকে ছাড়তে পারেনি। সুতরাং তাদের ওই আইডিওলজির ফলে তারা এখন ভোট কাটুয়াতে এসে দাঁড়িয়েছে। যে অভিষেক ব্যানার্জি পশ্চিমবঙ্গের 42টা এমপির মধ্যে একজন এমপি, তার সিকিউরিটি বাবদ কত খরচা হচ্ছে সরকারের আমরা জানি না, কোনো ডিটেইলড হিসেব আমরা পাই না। তবে দেখি কনভয়ের ফ্লিট তার যায়, তার সঙ্গে তার বাড়ির সামনে তোমরা গিয়ে দেখতে পারবে তার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট কী। মানে উনি একজন সুপার পলিটিশিয়ান। সাধারণত গণতন্ত্রে যেসব স্বৈরতান্ত্রিক যে মুখগুলো দেখা যায়, সেই রকম মুখ, এবং ভারতবর্ষে যেটা আছে একটা ফ্যামিলি রুলের, সেই পশ্চিমবঙ্গের যে রুলিং ফ্যামিলির তিনি হচ্ছেন এখন প্রধান মেম্বার। তো সেজন্য তার ওখানে, মানে তার এলাকায় প্রশাসন এবং পুলিশ সরাসরিভাবে তৃণমূলের পার্টির একটা উইং হিসেবে কাজ করেছে, জনসাধারণ ভোট দিয়েছে। এবং আরেকটা জিনিস তোমাকে আমি বলি, যে কোনো বড় বিরোধী নেতা সর্বভারতীয় ক্ষেত্রে কোনো দলেরই ওখানে, হ্যাঁ দেখো তোমাকে আমি বলি, উনি আর কি ভোটে জিতেছেন বলো তো দেখি। যে আমি তো ভেবেছিলাম উনি 10 লাখ ভোটে জিতবেন, তা 7 লাখ ভোটে জিতেছেন, উনি বলেছিলেন 4 লাখ। তো বুঝতে পারে না। তোমার মনে আছে কি না জানি না, পশ্চিমবঙ্গের বিধানসভায় একসময় নন্দরানী ধল বোধহয় 5 লাখ ভোটে না 4 লাখ ভোটে জিতেছিলেন, মানে বিধানসভার পুরো ভোটটাই প্রায় পেয়েছিলেন। এবং অনেক জায়গা আছে যেখানে মানে 100% ভোট পড়ে গিয়েছিল, অনেক বুথে, মানে মৃত মানুষরাও এসে ভোট দিয়ে গিয়েছিল।
তো পশ্চিমবঙ্গের এইসব কন্ট্রোলড গণতান্ত্রিক পরিবেশ, এই টার্মটা আমি ইউজ করলাম, এই কন্ট্রোলড গণতান্ত্রিক পরিবেশ যেখানে প্রশাসন, পুলিশ এবং সংবাদ মাধ্যম সকলে একসঙ্গে একজন প্রার্থীর জন্য উদয়াস্ত পরিশ্রম করেন, তখন এরকম রেজাল্ট হতে পারে। কিন্তু সেই নন্দরানী দলের কনস্টিটিউয়েন্সিতেই পরের ইলেকশানে কী রেজাল্ট হয়েছিল দেখো। এখন সময় বলবে কিভাবে কি হবে।